সকাল থেকেই অনুর মনটা এক অজানা ভারে নুয়ে আছে। কেন জানি কোনো কিছুতেই মন বসছে না। আজ কলেজে যাওয়ার জন্য সে তৈরি হলো বটে, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবিটাকেও বড্ড অচেনা ঠেকলো। ধীর পায়ে নিচে নেমে এলো সে। পেটে এক বিন্দু খিদে নেই, ইচ্ছে ছিল না খেয়েই বেরিয়ে যাবে। নিচে নেমে সোজা বাইরের দিকে হাঁটা দিতেই পেছন থেকে ডাক আসলো কাকিমণির। অনু, না খেয়ে কোথায় যাচ্ছিস? তাড়াতাড়ি খেতে আয়। কাকিমণি, আমার খিদে নেই। একটা চর দেবো। হোস্টেলে গিয়ে না খেয়ে আরো শুকিয়ে এসেছিস, এত অনীহা করলে চলবে নাকি? ওপাশ থেকে বড় মা গম্ভীর স্বরে বললেন, কেউ যেন না খেয়ে বাইরে পা দেওয়ার সাহস না করে। বলেই তিনি গটগট করে চলে গেলেন। দাদু আর বাবা রাশেদ খানও ওকে পাশে বসার জন্য ডাকলেন। বড়দের অবাধ্য হওয়ার সাধ্য অনুর নেই, তাই অনিচ্ছা সত্ত্বেও সে নিঝুমের পাশে গিয়ে বসলো। টেবিলে তখন আলোচনার মূল বিষয়বস্তু রুকাইয়া। বিয়ের সময় এত কাহিনী হয়ে গেল যে রুকাইয়া আর নতুন জামাই তানভীরের এই বাড়িতে আসা হয়ে ওঠেনি। তানভীরের বদলি হয়েছে চট্টগ্রামে, খুব শীঘ্রই তারা সেখানে চলে যাবে। তাই বাড়ির সবাই চাইছে যাওয়ার আগে মেয়ে আর জামাইকে কয়েকটা দিন এই বাড়িতে এনে ধুমধাম করে দাওয়াত খাওয়াতে। এই আলোচনার মাঝেই দরজার কলিং বেলটা বেজে উঠল। কুলসুম খালা গিয়ে দরজা খুলতেই দেখা গেল এক মাঝবয়সী দম্পতিকে। তারা আর কেউ নন, অনুর বাবার দ্বিতীয় স্ত্রী তামিনার বড় ভাই আশরাফ সাহেব এবং তার স্ত্রী রেহেনা। তাদের দেখে বড় চাচ্ছু আমজাদ হোসেন সৌজন্যের হাসি হেসে এগিয়ে গেলেন। আরে আশরাফ সাহেব জি, কেমন আছেন? আপনার হঠাৎ কোনো খবর না দিয়ে সব ঠিক আছে তো? আসুন, ভেতরে আসুন। আপনাদের খাবারের সময় এসে ডিস্টার্ব করে ফেললাম নাকি? আশরাফ সাহেব ড্রয়িং রুমে পা রাখতে রাখতে বললেন। আমজাদ হোসেন হাসি মুখে জবাব দিলেন, আরে না না, কি যে বলেন, আমাদেরই আজ একটু লেট হয়ে গেছে। আসুন, নাস্তা করবেন আমাদের সাথে? রেহেনা বেগম কৃত্রিম এক হাসি মুখে ঝুলিয়ে বললেন, আরে না না, আমরা খেয়েই এসেছি। এসব বললে হয় নাকি? প্লিজ আসুন, না হলে বাবা রাগ করবেন। আশরাফ সাহেব গম্ভীর হয়ে বললেন, আসলে আমরা একটু জরুরি কথা বলতে এসেছি। খাওয়া দাওয়া না হয় অন্য একদিন হবে। এর মাঝেই সিঁড়ি দিয়ে নিচে নামলো সূর্য। অফিস যাওয়ার জন্য একদম টিপ টিপ করে রেডি সব। একবার অনুর দিকে আর চোখে তাকালো, তবে অনু তার উপস্থিতি টের পেয়েও আজ আর সেদিকে তাকালো না। নিজের প্লেটের দিকে তাকিয়ে অকারণেই চামচ নাড়তে লাগলো। সূর্য হেঁটে যাওয়ার সময় সুরাইয়া ওকে খাওয়ার জন্য ডাকলেন। সূর্য ঘড়ির দিকে তাকিয়ে বলল, আম্মু, আমার অনেক লেট হয়ে গেছে, আজ আর সময় নেই, অফিসের ক্যান্টিন থেকেই খেয়ে নেব। সূর্য যেই না দরজার দিকে হাঁটা দিল, অমনি আশরাফ সাহেব একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে তেরা গলায় বলে উঠলেন, বাড়িতে অতিথি আসলে যে তাদের সালাম দিতে হয়, এই ন্যূনতম আদবটুকুও দেখছি এই বাড়ির ছেলে মেয়ের নেই। সূর্য থমকে দাঁড়ালো। ধীরে ধীরে ঘুরে তাকিয়ে শান্ত কিন্তু তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের মেপে নিল। রেহানা বেগম এবার আগ বাড়িয়ে বললেন, যে বাড়ির ছেলে মায়ের বয়সী এক নারীকে যা তা বলতে পারে, সেই ছেলের আবার আদব আসবে কোত্থেকে, তাই না বলো বাবা? অনুর ভীষণ রাগ হলো। সূর্যের সাথে এভাবে রুক্ষভাবে কথা বললে সে সহ্য করতে পারে না। রাগে ওর গলা দিয়ে আর খাবার নামছে না। ওদিকে সূর্যের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সুরাইয়া চোখের ইশারায় ছেলেকে কিছু বলতে বারণ করছেন, কিন্তু সূর্য কি আর কারোর কথা শোনার পাত্র? সে গিয়ে আশরাফ সাহেব আর রেহানা বেগমের সামনে খুব আয়েশ করে বসলো। থুতনি চুলকাতে চুলকাতে কিছুটা ঝুঁকে নিচু স্বরে বলল, তা আপনারা এখানে কেন এসেছেন অতিথিরা? বোনকে আবার এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসার জন্য? তবে আমার মনে হয় আপনাদের উচিত, যে বাড়িতে আমাদের মতো অভদ্র ছেলে মেয়ে থাকে সে বাড়িতে আপনাদের বোনকে না পাঠানোই ভালো। বরং তাকে গিয়ে বলুন আমার চাচুকে ডিভোর্স দিয়ে দিতে, সেটাই সবার জন্য মঙ্গলজনক হবে। পেছন থেকে আমজাদ হোসেন ক্ষিপ্ত হয়ে বলেন, সূর্য, কি হচ্ছে এসব? সূর্য সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে বলতে লাগলো, কারণ আমার চাচু যদি তাকে ডিভোর্স লেটার পাঠায়, সেটা আপনাদের মান সম্মানে বেশি আঘাত করতে পারে। তাই আপনাদের পক্ষ থেকে পাঠানো ডিভোর্সটাই বেশি যুক্তিসঙ্গত বলে আমি মনে করি। আপনাদের কি মনে হয় আমি ভুল কিছু বলেছি? আশরাফ সাহেব রাগে কাঁপতে কাঁপতে বললেন, তুমি 2 দিনের ছোকরা, তোমার কাছে সম্পর্ক মানে ছেলে খেলা মনে হতে পারে, কিন্তু আমাদের এই সমাজে বাস করতে হলে তাহমিনা এমন কিছুই করেনি যার জন্যে তুমি তাকে এত অপমান করবে। ওই দিন তোমাকে বিয়ে করার জন্য ওই মেয়ে যে হাত কেটে নাটক করলো, সেটা তো স্রেফ আমার বোনকে ফাঁসানোর একটা চাল ছিল। তোমরা কি মনে করেছো আমি কিছু বুঝি না? সূর্য এবার উঠে দাঁড়িয়ে তপ্ত স্বরে বলল, আমাকে বিয়ে করার জন্য আমার স্ত্রী নাটক করেছে নাকি অন্য কিছু করেছে তা তো আমি দেখে নিব। তবে আপনার বোনের ভাগ্য ভালো যে শুধু সামান্য কিছু কথা তাকে শুনতে হয়েছে। তাকে অনুকে অপমান করার সাহস কে দিয়েছে? সে কিভাবে সাহস পায় আমাকে আর সায়রাকে জড়িয়ে নোংরা ইঙ্গিত দেওয়ার? আমার তো মনে হচ্ছে অনুর মগজে যা কিছু আজে বাজে চিন্তা চলছিল তা সব আপনাদের বোনের ভরে দেওয়া আবর্জনা। যদি সত্যিই আপনার বোন এমন কিছু করে থাকে যা অনু ওই দিনের পাগলামির মূল কারণ হয়, তবে
তবে তার জন্য সামনে খুব একটা ভালো কিছু অপেক্ষা করছে না, এটা মনে রাখবেন। আর তাকেও এই মেসেজটা দিয়ে দেবেন। বলেই সূর্য গটগট করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেল। আমজাদ হোসেন হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। ছেলের কথাগুলো তাকে বেশ নাড়া দিল। এত কিছু যে ভেতরে ঘটে গেছে তা তিনি ভাবতেও পারেননি। তবে ডাইনিং টেবিল পর্যন্ত সূর্যের সব কথা স্পষ্টভাবে পৌঁছতে না পারায় অনুসহ বাকিরা পুরো ব্যাপারটা ঠিক বুঝতে পারল না। অনু কোনো মতে কয়েক টুকরো রুটি মুখে দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ল। তার দিকে আশরাফ সাহেব এবং তার স্ত্রী রেহেনা রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। তাদের মতো সব দোষ এই মেয়েটারই, অল্প বয়সে পাকলে যা হয়। অনু সেদিকে একবার তাকিয়ে কোনোভাবে ব্যাগটা নিয়ে বাইরে আসতেই ওর হৃৎপিণ্ড যেন গলার কাছে উঠে আসার উপক্রম হলো। বাড়ির গেটের সামনেই বাইকে হেলান দিয়ে রাজকীয় ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সূর্য ভাই। চোখে কালো রোদ চশমা, নিপুণভাবে সেট করা চুলগুলো ভোরের হাওয়ায় কিছুটা এলোমেলো। সে ফোনে স্ক্রল করছে, মুখে কিছুটা বিরক্তির ছাপ। অনুর বুক ধরপড় শুরু হলো। একটা মানুষ এতটা আকর্ষণীয় হয় কিভাবে? মনে হচ্ছে যেন চোখের সামনে আস্ত একটা চকলেট দেখলেই চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এখানে বেশিক্ষণ থাকা যাবে না, না হলে সত্যি সত্যিই কামড় দিয়ে চলে যাবে। দ্রুত এখান থেকে তাকে পালাতে হবে কোনোভাবে। অনু মাথা নিচু করে পাশ কাটিয়ে হাঁটা দিতেই সূর্য সোজা হয়ে দাঁড়িয়ে ফোনটা পকেটে ভরল। বাইকে উঠে বসে গম্ভীর গলায় বলল, বাইকে ওঠ, তোকে কলেজে নামিয়ে দেব। অনু থমকে দাঁড়ালো, কিছুটা চমকালো আর ভরকালেও বটে। এর আগেও এই লোকটাকে এইভাবে বাইকে ওঠার আমন্ত্রণ জানিয়ে পরে নামিয়ে দিয়ে রিক্সাওয়ালার সামনে তাকে আবর্জনা বলেছিল। সে মোটেও ভোলেনি, আবেগে পড়ে সে একই ফাঁদে বারবার পা দিতে রাজি নয়। ন্যাড়া একবারই বেলতলায় যাই, বারবার না। প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো, যেমন সবসময় যাই। সবসময় তো রিক্সাটা আমিই ঠিক করে দিতাম, তাহলে এখন আমার সাথে যেতে সমস্যা কোথায়? আপনার বিশ্বাস নেই? এমন হতে পারে মাঝ রাস্তায় ধাক্কা মেরে ফেলে দিলেন। একটি রিক্সা আসতেই অনু সোজা সেটাতে উঠে বসলো। সূর্য মুখ শক্ত করে বাইক স্টার্ট দিল। অনুর বুক কাঁপছে, ট্রেনের মতো ছুটছে। রিক্সা চলতে শুরু করলেও সূর্যকে পাশ কাটিয়ে যেতে দেখলো না সে। বাইক তো রিক্সার আগেই যাওয়ার কথা। পেছনে তাকাতে সাহস পাচ্ছে না। কিছুক্ষণ পরেও যখন সূর্যের দেখা নেই, তখন রিক্সার আড়াল থেকে একটু উকি দিয়ে পেছনে তাকালো। দেখলো সূর্য রিক্সার পিছু পিছু স্পিড কমিয়ে বাইক চালাচ্ছে। এসবের মানে কি? অনুর এবার বিরক্তি লাগছে। না খেয়ে অফিসে লেট হচ্ছে বলে বেরিয়ে এলো, আর এখন রিক্সার পেছনে ঝুলে থেকে লেট হচ্ছে না। হঠাৎ পেছন থেকে একটা বিকট শব্দ হলো। অনু চমকে উঠলো। পেছনে তাকাতেই তার চোখ স্থির হয়ে গেল। সূর্য বাইক নিয়ে পড়ে গেছে, বাইকটা ওনার শরীরের ওপর। অনু চিৎকার করে রিক্সা থামিয়ে দ্রুত ছুটে গিয়ে সূর্যের পাশে বসে পড়লো। অস্থির আর কাঁপা কাঁপা গলায় বলল, সূর্য ভাই কি হয়েছে? কিভাবে পড়লেন? বেশি ব্যথা লেগেছে? কোথায় লেগেছে আমাকে বলুন। সূর্য অনুর এই অস্থিরতা দেখে হেসে ফেলল। অনু অবাক চোখে তাকিয়ে রইল। ওর চোখ তখন ছলছল করছে, কিন্তু সূর্যের হাসি থেকে মুহূর্তেই সেই কান্নার আগে রূপ নিল। তার মানে এই লোক ইচ্ছে করে নাটক করেছে। সে ছিটকে সূর্যের থেকে দূরে গিয়ে দাঁড়ালো। সূর্য হাসি মুখে হাত বাড়িয়ে দিয়ে বলল, কি হলো? আমি পরে ব্যাঙের মতো হয়ে আছি আর তুই শটান দাঁড়িয়ে আছিস? হাত ধরে তোল আমাকে। অনু কিছু বলতে গিয়েও বলল না। বিরক্ত নিয়ে হাত ধরতে গিয়ে সরিয়ে নিল। সূর্য বিরক্ত চোখে তাকিয়ে বলল, সমস্যা কি? অনু শয়তানি হেসে হাত বাড়িয়েও আবার সরিয়ে নিয়ে বলল, আমি ছুলে তো আপনার কারেন্ট লাগে, ভুলে গেছেন? সূর্য দাঁত কিরমির করে তাকালো। এখন লাগবে না, বিপদের সময় এইসব ফিল আসে না। এরপর যদি আবার কারেন্টের শক খান, তারপর আবার আমাকেই মারবেন? আমি এত বোকা নই। সূর্য দীর্ঘশ্বাস ফেললো। এই মেয়ে দিন দিন বড় তেরা হয়ে যাচ্ছে। কথার পিঠে কথা সাজানো খুব ভালো করেই শিখে গেছে। এদিকে এই মেয়েকে কাছে আনার জন্যেই নিজের বাইক নিজে উল্টে দিল। অথচ এই মেয়ে 100 হাত দূরে দাঁড়িয়ে তাকে বিদ্রুপের হাসি হাসছে। মনে হচ্ছে এগিয়ে গিয়ে একটা চড় মারতে। সূর্য নিজের বাঁ হাত দিয়ে গায়ের ধুলো ঝেড়ে বাইক সরিয়ে বাইকের নিচ থেকে বের হলো। অনুর মজা পাওয়া বেশিক্ষণ স্থায়ী হলো না। সূর্যের শার্টের হাতা ফোল্ড করা জায়গা থেকে দেখা যাচ্ছে ওনার ছাল অনেকটা ছিলে গেছে। মুহূর্তেই অনুর বজ্জাত মনটা ছটফট করে উঠল। কি করবে ভেবে পেল না। হঠাৎ মাথায় এলো বাংলা সিনেমার কথা। নায়কের হাত কাটলে নায়িকারা নিজের গায়ের ওড়না ছিঁড়ে বেঁধে দেয়। যদিও সে নায়িকা নয়, আর সূর্য ভাইও মোটেও তার নায়ক নয়। সে তো অন্য কারো জীবনের নায়ক। তারপরও এই মুহূর্তে ওটাই মাথায় এলো। কিছুক্ষণ ওড়নাটা নিয়ে টানাটানি করলো, কিন্তু ছিঁড়ল না। দাঁত দিয়ে কাটবে ভেবে মুখ দিতেই থমকে গেল। এত সুন্দর ওড়নাটা ছিঁড়ে ফেলবে? অত বড় দয়ালু তো সে মোটেও নয়। তাছাড়া ওই
ওই ওড়না ওনার দাঁতেও কাটবে না। ব্যাগ হাতড়ে একটা টিস্যু পেপার নিয়ে এগিয়ে দিয়ে সূর্যের ক্ষতে চেপে ধরলো। সূর্য ভ্রু কুঁচকে বলল, কি এটা? অনু কিছু বলল না, চুপচাপ। ওর চোখ ছলছল করছে, যেন পানি গড়িয়ে পড়বে। সূর্যের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হাতের চামড়া উঠেছে শুধু, রক্ত পড়ছে না। গাধি, আপনি কি আদেও মানুষ? নিজের শরীরের ব্যথাও কি অনুভব হয় না? অনু উঠে আসতে নিলেই সূর্য এক হাতে টান দিয়ে তাকে নিজের বুকের উপর এনে ফেললো। অনুর চোখ বড় বড় হয়ে গেল। সূর্য ঠোঁট কামড়ে বলল, আমার ব্যথা বোঝার জন্য তো একটা গাধি আছেই, যে বুঝবে। অনুর শরীর অবশ হয়ে এলো। সূর্যের ঠোঁটে শয়তানি হাসি দেখে সে নিজেকে সরিয়ে নিতে চাইলো। সূর্য কিছুটা অবাক হয়ে বলল, তুই কি আদেও মেয়ে বলতো? পুরুষ মানুষ ছুলে নাকি মেয়েরা কাঁপাকাঁপি করে? তুই তো একটুও কাঁপলিও না, কারণ কাঁপার জন্য যে ফিলিংস দরকার সেটা আপনার উপর ট্রাই করে লস করতে চাই না। সূর্য হেসে বলল, তাই নাকি? সময় এলে দেখা যাবে। তার টিস্যু দিয়ে রক্ত বন্ধ করার আইডিয়াটা কোন মহাপুরুষের? অনু মুখ বাঁকিয়ে বলল, কেন? কি ভেবেছিলেন নায়িকাদের মতো ওড়না ছিঁড়ে বাঁধতে আসবো? ওড়না ছিঁড়ে বাঁধার নাটক করার মতো বাজেট আমার নেই। অনু মনে মনে নিজেকে শখানিক গালি দিল। সে তো সেটাই করতে চেয়েছিল। সত্যি সত্যি করলে এখন এই লোক এটা নিয়ে নির্ঘাত তাকে পচাতো। সূর্য ভ্রু কুঁচকে বলল, বাজেট নেই নাকি কিপটেমি? পশ্চাৎ লোকেদের জন্য কিপটেমিই ভালো। এখন ছাড়ুন, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে। ছাড়বো না। এই অবস্থাতেই তোকে নিয়ে বাইকে উঠবো, দেখা যাক রাস্তাঘাটে মানুষ আমাদের দেখে কি বলে। অনু এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিয়ে তেজ দেখিয়ে বলল, অসভ্য লোক একটা। অনু সোজা গিয়ে রিকশায় বসলো। ওর চোখ দুটো গিয়ে অবাধ্য হয়ে পানি গড়িয়ে পড়ছে। একবার নিজের হাতের দিকে তাকালো, যেখানে এখনো সূর্যের সেই তপ্ত ছোঁয়া লেগে আছে। ওই ছোঁয়ার যেন এক অদ্ভুত মাদকতা আছে, যা অনুকে বারবার ওলটপালট করে দেয়। কেন জানি এই মানুষটার দেওয়া আঘাতের চেয়ে ওনার এই ক্ষণিকের সান্নিধ্য অনুকে বেশি দিশেহারা করে তোলে। অনু রিক্সাটা চলতে শুরু করলো। সূর্য বাইকটা স্টার্ট দিয়ে আবার অদ্ভুত এক কসরত শুরু করলো। রিক্সার খুব গা ঘেঁষে এমনভাবে বাইকটা দাঁড়ালো যে অনু আরেকটু হলেই রিক্সা থেকে পড়ে যেত। সে ভয় পেয়ে চিৎকার দিয়ে রিক্সায় ভোট চেপে ধরলো। সূর্য এবার বাইক থামিয়ে হাতের ইশারায় ওকে পেছনে বসতে বলল। অনুর বিরক্তি এবার চরমে। সে বেশ বুঝতে পারছে এই লোক তাকে আজ মোটেও শান্তিতে কলেজে যেতে দেবে না। রিক্সায় বসে থাকলে হয়তো মাঝ রাস্তায় আরও কোনো নাটক করবে। অগত্যা বিরক্তি ভরা মুখ নিয়ে রিক্সাওয়ালা মামার ভাড়া মিটিয়ে দিয়ে সে সূর্যের বাইকে গিয়ে বসলো। তবে সূর্যকে ধরলো না, বেশ দূরত্ব বজায় রেখে বসলো সে। সূর্য আয়নায় অনুর দিকে তাকিয়ে বলল, ধারে বস, না হলে উল্টে পড়ে যাবে। পড়লে পড়বো, কিন্তু আপনাকে ধরবো না। আগে একবার ধরেছিলাম বলে আমায় মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে কি কি বলেছিলেন তার কিচ্ছু আমি ভুলিনি। সূর্য দাঁত কিরমির করে বলল, শুধু ধরেছিলি নাকি খামচে ধরেছিলি? আমার নিঃশ্বাস বন্ধ করে মেরে ফেলার উপক্রম করেছিলি বেয়াদব। ওর মুখ ভেঙচি কাটলো। সূর্য নিজের ছিলে যাওয়া হাতের দিকে তাকিয়ে নিঃশব্দে হাসলো। বিড়বিড় করে বলল, এই দূরত্বটা বড্ড বেশি ক্ষত দিচ্ছে রে অনু। তোকে খুব কাছে পাওয়া প্রয়োজন। সবকিছুর ঊর্ধ্বে গিয়ে তোকে নিজের করে পাওয়ার সময় বোধহয় এবার সত্যিই হয়ে এসেছে। অনুর কানে কথাগুলো গেল না। সে আড়ষ্ট হয়ে বসে রইল। না জানি এই লোক আবার কখন ব্রেক কষে তাকে ফেলে দেয়। ওনার উপর অনুর বিন্দুমাত্র বিশ্বাস নেই। অরণ্য দুলতে দুলতে সায়রার রুমে ঢুকে পড়েছে। সায়রা তখন ঘরে ছিল না। অরণ্য নিজের পরিচিতি গণ্ডির ছেড়ে সায়রার ছিমছাম রুমটার দিকে তাকালো। তারপর সোজা সায়রার বিছানায় আয়েশ করে শুয়ে পা দুলাতে শুরু করলো। হাত দুটো মাথার নিচে দিয়ে সে যেন কোনো এক গভীর সুখের রাজ্যে হারিয়ে গেছে। সায়রা রুমে ঢুকতেই থমকে গেল। অরণ্যকে নিজের বিছানায় ওভাবে পড়ে থাকতে দেখে ওর ভ্রু কুঁচকে গেল। সে অবাক আর কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, তুমি এখানে কি করছো আমার বিছানায়?